কোথায় যাওয়া হচ্ছে? মরতে যাই মরতে, দিন রাত একই করে থাকতে আর ভালো লাগে না, তাই চিন্তা করছি রেল লাইনে গিয়ে ট্রেনের নিচে মাথা দিব, তাহলেই ঝামেলা শেষ। বুঝতে পারছি। এত উতালা হলে তো চলবে না ননদিনী। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। কচু হয় কচু। শোনো, রেল লাইনে মরতে যাবা তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আজ যাওয়া চলবে না। তোমার ভাইয়া সকালবেলায় বলে গেছে ছেলেপক্ষ তোমাকে দেখতে আসবে বিকেলবেলা, তো এখন তোমাকে কোথাও যাওয়া যাবে না। কি হবে, পাত্রপক্ষ দেখতে এসে আসবে, ভালো মন্দ খাবার খাবে, জানাবো বলে চলে যাবে। এই পর্যন্ত 11 বার আসলো আর গেল। ভাবি তার থেকে ভালো হয় তোমরা আমার বিয়ের চিন্তা মাথা থেকে বাদ দাও, আমার কপালে বিয়ে ঠিয়ে নাই। কপালে বিয়ে নেই তোমাকে এটা কে বলেছে? জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে, আর বিয়ে শাদী বলে কয়ে হয় না। তুমি এখন বাড়িতে নেই, এটা যদি তোমার ভাইয়া জানতে পারে তাহলে বাড়িতে এসে গরু কাটার মতো তোমাকে আর আমাকে কুচি কুচি করে কাটবে। কষাই কি একটা উপায় দিই, করতে গেছে কষাইগিরি। এত কাজ থাকতে কষাইগিরি কেন করতে হবে? এত করে বললাম, কতদিন বললাম কষাইগিরি বাদ দিয়ে ভালো একটা ব্যবসা করো, তা না কষাইগিরি করতে হবে। থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না, কষাই পরিবারে আমি থাকবো না, আমি চলে যাব। এই চুপ চুপ, ভাইয়া আসতেছে। ভাইয়া আসে তুমি আগে বলবে না? কই কই ভাইয়া? যেভাবে চিল্লাচিল্লি শুরু করছিলা, তোমার ভাইয়ার নাম যদি না বলতাম তাহলে তুমি চিল্লাচিল্লি থামাতা না। ভাবি তুমিও মজা নিলা, আমার তো সময় খারাপ তাই সবাই আমার সাথে এমন করতেছি। ঠিক আছে আমি চলে যাবো, আমি থাকবো না আর তোমাদের বাড়িতে, আমি চলে যাবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি গোলাম চাচার ছেলে না? জি ভাইয়া, আমার আব্বার নাম গোলাম রাব্বানি। তা এ জায়গায় কি? ওই যে আমার বন্ধু রাকিব আছে না, ওর সাথে চোর পুলিশ খেলতেছি, ওকে যদি আমি ধরতে পারি ওর থেকে 5,000 টাকা নিব। বাহ, দারুণ তো। এই আচ্ছা ভাইয়া, এই চোর পুলিশ খেলার জন্য দুনিয়ায় আর কোনো জায়গা নাই? এই দেখে 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 আমার বাড়ির সামনেই আমার আর কি মন যাইতেছে জানো? ইচ্ছে করতেছে তোমার কানের নিচে একটা দিতে। আমার সাথে ফাইজলামি করো, চোর পুলিশ খেলো, হালাল কষের বাড়িতে তুমি এসে ফাইজলামি করতেছো? হালাল কষের বোনের সাথে ফিল্ডিং মারো? আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আবার যদি তোমার দেখি। আসলে আসলে কি বলো, সত্যি করে বলো। তোমার বন্ধু রাকিবকে বলো বেরিয়ে আসতে বলো, তোমার চোর পুলিশ খেলা বন্ধ করো। বলো, কল দে, কল দাও, স্পিকারে দাও। এখন চোর পুলিশ ধরতাছি। দোস্ত কই তুই? বেরিয়ে আয়। বেরিয়ে আসতে বলো। বেরিয়ে আসো, বেরিয়ে আসো। কোথায় আসবো? ওই যে অনেক তো চোর পুলিশ খেলা হলো, এখন বেরিয়ে আসো। আরে আমি তো বাইরে আছি, গাড়িতে বসে আছি, যাত্রাবাড়ি বড় খালার বাসায় যাচ্ছি। সারা রাস্তায় যাম, সকাল 9টায় বের হয়েছি, এখনো যাত্রাবাড়ি পৌঁছাতে পারিনি। ফোন দেখো, দেখো বোন। একজন আছো কসাই বাড়ির সামনে ভাদন গ্রামে, আরেকজন আছে রাস্তায়। কান্দ কান্দের 100 বার উঠবস করো, 100 বার কান্দের 100 বার উঠবস করবা। ফাজিলের ফাজিল আমার বাড়ির সামনে দিয়ে গুড়গুড় করে, আরেকবার যদি দেখি তারে থাপ্পাইতে থাপ্পাইতে তার 32 দাঁত পালা দেবো। আমার বাড়ির সামনে চোর পুলিশ খেলে, কত বড় সাহস! কিরে বেটা,
ভয় পাচ্ছিস নাকি? কি হয়েছে? কিছু হয়নি দোস্ত, এমনি। মনে হইলো বুদ্ধার মতো আমাকে দেখলি না ভয় পেলি, আবার হাবাই তো সোস। কি হয়েছে একটু খুলে কত? তারপরে নি খেছোস? খালি দাবরানি, কোন রকম জানটা নিয়ে পালাইছি, আল্লাহ বাঁচাইছে। বুঝছি মামা ঘটনাটা। তুমি দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু এর হাতখানে ফাঁকি দেওয়া এত সস্তা না। তুমি গেছিলে তোমার গার্লফ্রেন্ডের হাতে দেখা করবেন নিকা, আর ওর বড় ভাইয়ের হাতে ধরা খায়া এনে এসা অরান হয়েছো না? তুই কেমনে বুঝলি? কেমনে বুঝলাম দোস্ত, এই কথা তোমার কমো না। কিন্তু দোস্ত, তোমার ভবিষ্যৎ যে অন্ধকার এটা আমি শিওর। আর তোমার বাপ ওই আলাল কষায়ের বোনের লগে তোমার সম্পর্ক কোনোদিন মাইনা নিব না, তুমি বুঝছো? আর পালায় বিয়া সেটা তো দূরের কথা, আলাল কষাই যে বদরাগী তোমার হাড্ডি কুড্ডি ভাঙ্গা আরে পায়া বানাইবো। গাছে কাঁঠাল গোপে তেল। আমি যে কষায়ের বোনকে পছন্দ করি এই কথা আজ পর্যন্ত বলতেই পারিনি। বিয়ে তো থাক দূরের কথা, যতবার বলতে গেছি ততবার কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছি। দোস্ত, তুই কোনো টেনশন নিস না, এর হাতখান থাকতে তোর কোনো টেনশন নাই। আমি একটা রিসার্চ করতেছি তক নিয়ে, কে বকেরা তখন থেকে বের করে নিয়ে আসা যায়। আপাতত দোস্ত নাও যাই, আমরা সেন্টুর দোকানে যায় দুধ চিনি বাড়াই দিয়া চা খাই, বুদ্ধি হেভি বাড়াইবো। নাও যাই। দান দানা মাইন্ড করলাম বন্ধু খুব, এর মধ্যে তুমি দানটা পেলে কোনে? দুই বন্ধু চা খামু মানে বিল তুমি দিবা নয় আমি দিমু তো একজন নাকি? আর তুমি কথা চার মধ্যে ধান্দা আছে না, মাইন্ড করলাম বন্ধু। ওকে ওকে ওকে, চলো বিল আজকে আমি দিমু, খানে আলি খান। ফাজিলের ফাজিল, আলাল কষার বাড়ির সামনে উকি ঝুঁকি, ওর দেখলে আরেকবার দেখলে থাপড়ায় থাপড়ায় গাল ফাটায় পেলাম। কি হয়েছে, এত মাথা গরম করতেছো কেন? আরে এলাকার কিছু পোলা পান বহুত বাড়াবাড়ি করতেছে, আমার বাড়ির সামনে উকি ঝুঁকি পারে। আচ্ছা তুমি ঠান্ডায় বসো তো, এখানে ঠান্ডায় বসো। আর কি পানি খাবা না শরবত করে দিব? আরে পানি দিলে হইব। নূপুর, এক গ্লাস পানি নিয়ে আসো তো। কত বড় সাহস, আলাল কষার বাড়ির সামনে উকি ঝুঁকি করে, তার বাড়িতে উকি ঝুঁকি। আচ্ছা তুমি তো প্রেশারের রোগী, এত চিল্লাচিল্লি করে না, এগুলো দেখার জন্য দুলাল আছে। তুমি আগে ঠান্ডা হও, পানি খাও। কি হচ্ছে ভাই তোমার? না কিছু না। তোমাকে একটু হাত পাখা দিয়ে বাতাস করি। পাগলে কি বলে, এই বাইরে এত বাতাসের মধ্যে তোমার হাত পা খেতে বাতাস করা লাগবো? তুমি বুনে ভিতরে যাও, আমার বাতাস লাগবে না। তোমাকে আমি কতদিন বলছি তুমি এগুলা নিয়ে এত চিল্লাচিল্লি করে না, এমনি তুমি প্রেশারের রোগী, তোমার কিছু হলে আমাদের কি হবে? আরে হয়েছে হয়েছে, মেহমান কয়টার দিকে আসবে বলছে কিছু? সন্ধ্যার আগে তো চলে আসার কথা। ওই ছেলের মামা অফিস করে আসতে যতক্ষণ লাগবে তারপরে চলে আসবো। আচ্ছা যখনই আসুক, আমার কিন্তু সব কিছু রেডি আছে, শুধু দইটা আনতে বাকি আছে। বাজার থেকে আসার সময় দুলাল রে বইলাইছি ওই কানাইয়ের দোকান থেকে দই নিয়ে আসবো, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা ছেলে কি করে সেটা তো কিছু বললে না। পাত্র আর যাই করুক আমার মতো কষাই না। দেখ তুমি যে কি বলো না, আমি পানি গরম দিচ্ছি, যাও গোসল করে নাও, তাড়াতাড়ি ওঠো। পাটরি সাহেব, হ্যাঁ আর কত হাঁটাবেন? হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। এই তো এইখানেই তো বাড়িটা, কার কাছে যে জিজ্ঞেস করি। আচ্ছা একটু হাঁটেন। হ্যাঁ আরে ক্লান্ত হয়ে গেলাম একদম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার বাড়ি কি এই গ্রামই? হ্যাঁ আমার বাড়ি এই গ্রামে, আমি রাহাত। আমার বাড়ি ওই বট গাছের সামনেই। আপনাদের পরিচয়? আমার নাম হইল আলিমুল্লাহ পাটোয়ারি, আমি করি হইল ঘটকালি। আপনাদের এই গ্রামে আসা হইল পাত্রী দেখতে। আসার কথা ছিল আমাদের সন্ধ্যার পরে যদি আসতাম, অন্ধকারে বাড়ি খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই নিখোঁজ হয়ে যাইতাম। আসল কথা হইল আলাল মিয়ার বাড়ি কোনটা? আলাল মিয়ার বাড়ি? ওহো, ওই কষাইয়ের বাড়ি। হ্যাঁ কি বলেন, কসাই বাড়ি মানে? কি ব্যাপার ঘটক, তুমি কি আমাকে
কসাই বাড়িতে বিপদে ফেলার জন্য নিয়ে যাচ্ছ? শুনেছি কসাইরা নাকি হিংস্র মানুষ হয়। ভাইজান, আমার মনে হয় আপনি ভুল বলতেছেন। আপনারা আলাল কসাইয়ের বাড়িতে যাবেন তো? জি 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 জি, হ্যাঁ, আলাল মেয়ের বাড়ি। আচ্ছা বলেন তো, পুরো মানুষ হিসেবে কেমন? এই এলাকার 99% লোক আলাল কসাই করে দেহ ভয় পায়। তারা নামে যেমন কসাই, কামেও কসাই। ও আল্লাহ, বলেন কি? পাটোয়ারি কি বলছে এসব? তুমি না বললে পাত্রী খানদানি বংশের লোক? ও খানদানি কসাই, তাই না? তোমার খবর আছে, মিথ্যা বলার খেসারত তোমার হারে হারে দিতে হবে। না, ব্যাপারটা হয়েছে কি হয়েছে, আরে যান কোথায়, শোনেন না, কথাটা শোনেন। কিছু বলবেন? আসলে হয়েছে কি, মানে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। যা বলার তাড়াতাড়ি বলেন, কখন আবার দৌড়ানি খাবেন ঠিক নেই। এত লজ্জা পাচ্ছেন কেন, বলেন। আচ্ছা বুঝতে পারছি, বাফারিং সমস্যা। শুনেন, সাহস করে যদি কিছু বলতে না পারেন আর কোনোদিন আমার সামনে আসবেন না। একটা মেয়ের সামনে এসে কথা বলতে যে ছেলে বাফারিং করে সে পুরুষ মানুষ হয় কেমনি? আচ্ছা আমার ভাই চলে আসবে, আমি এখন যাই, সময় নাই। আচ্ছা আমি যাই তাহলে, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। কি দোস্ত, আজকেও ফেল মারছাও? দুনিয়ায় এত জায়গা থাকতে তোর এই জায়গায় এসে মরতে হইলো? আর একটুর জন্য আমি কথাটা বলতে পারলাম না, প্রায় বলেই ফেলছিলাম। আরে বন্ধু, তুমি রাগ করো কা? আজকে বলবার পারো না, কালকা বলবা। এই মেয়ে তো এই গ্রাম থেকে চলে যেতেছে না বন্ধু। তোর মতো বন্ধু থাকতে দুনিয়াতে শত্রুর প্রয়োজন হয় না। তুমি এই যে আবার রাগ করতেছ বন্ধু, কোনো রাগ নাই। এই রাহাত খান থাকতে খানে আলী খান, তোমার একটা ব্যবস্থা হবো। এখন চলো চা খাই সেন্টুর দোকানে। চলো বন্ধু। ঠিক আছে, চল। একটাই কথায় আছে। আসসালামু আলাইকুম চাচা। বাজার থেকে আইলেন? তা অনেকদিন হইলো আপনি আমার দোকানে যান না, আমার উপরে রাগ করলেন নাকি? না বাবা না, রাগ করবো কা, বিষয়টা ওইটা না। ওই হাতে তো এখন টাকা পয়সা নাই, ওই ভালো মন্দ বাজারও করতে পারি না। এদিকে আবার ওই ছেলের চাকরির জন্য মোটা অঙ্কের টাকা জমা দিয়ে রাখছি। এই চাকরি হইও হয় না, এইরকম এই অবস্থায় আছি। ঘুষ দিয়ে চাকরি? এটা কি বলো বাবা, আজকাল ঘুষ ছাড়া কি কোনো চাকরি হয়? আরে ভাইবা পর্যন্ত গিয়া ফেল করাই দেয়। অনেকে তো ভাইবা পর্যন্ত যাইতেই পারে না, তার আগেই বাদ দিয়ে দেয়। ছেলে তো দেখতে মাশাআল্লাহ ভালোই, কিন্তু একটু বোকা কিসিমের। আপনি মনে হয় ছেলের ঠিক মতো খোঁজ খবর রাখেন না, ছেলে কোথায় কি করে না করে ঠিক মতো খেয়াল মনে রাখেন না, তাই না? এটা কেমন কথা বলছো বাবা? আমার ছেলের মতন ভদ্র ছেলে এই মহল্লায় কয়টা আছে বাবা? কেউ আমার ছেলের নামে কোনো অভিযোগ নিয়েছে এমন তো কোনো রিপোর্ট নাই। আর তুমি আমার ছেলেকে নিয়ে এভাবে কথা বলতেছো। আচ্ছা আমার ছেলে কি তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা, নাকি কোনো বেয়াদবি করছে? থাক চাচা, বাজার করে আইসেন, বাজার নষ্ট হয়ে যাবো, বাড়ি যান। একদিন না হয় সময় করে আমার দোকানে আইসেন, গোস্ত কিনতে পারেন আর না পারেন, চা খাই যায়। আপনি আইলে আমি খুশি হব।
আসলে বাবা, আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা গোপন করতেছো। আসলে ব্যাপারটা কি বলো তো? তেমন কিছু না চাচা, আপনার ছেলে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, লোকজনে কানাঘুষা করব সেটা তো ভালো দেখায় না। আর আমি যে বদরাগী এটা আপনি ভালো করেই জানেন। আমার ছোট ভাই সেও বদরাগী, কখন কি কইরা ফেলায় বলা তো যায় না। এই জন্যই বলছিলাম, যদি আপনি আপনার ছেলের সাথে বুঝায়া বিষয়টাকে এই জায়গায় শেষ করতে পারতেন ভালো হতো। আপনি একটা সম্মানী মানুষ, একই গ্রামে বসবাস করি, যদি কোনো রকম হাতাহাতি মারামারি হয় ব্যাপারটা কেমন না? আমি কসাই মানুষ, আমার জন্য ওটা নতুন কিছু না। আমি যে বদরাগী এটা সবাই জানে। আপনি একটু ছেলের সাথে চিন্তা করে কথা কয়ে দেখেন। না বাবা, ওই তোমার একটা বোন ছিল, ওর বিয়ে হয়নি? কি ধরনের কথা বলেন চাচা আপনি? আমার বোনের বিয়ে হলে আপনি জানবেন না? গ্রামবাসীরা না জানে আমার বোনের বিয়ে দিব, ধুমধাম করে বিয়ে দিব। আর আপনি তো সবার আগে জানবেন, আপনি আমাকে পাড়ার মুরব্বী না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসি বাবা। হ্যাঁ যান। চাচা, আপনার যে কথাটা কইলাম আপনার ছেলের সাথে সেটা আলোচনা করে সমাধান করতে পারলে ভালো, আর যদি না করেন দায়িত্ব কিন্তু আমার নিতে হইব, কথাটা মনে রাখেন। দাঁড়া, জি বাবা। আলাল কষার বোনের সঙ্গে তোর বিষয়টা কি? কই কিছু না তো বাবা। চল দেখ, ওর সাথে যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে ওর বাড়ির আশেপাশে ঘুরঘুর করিস কেন? এসব কথা কে বলেছে তোমারে? বাইডেন বলেছে। বাইডেন কে বাবা? এই নামে তো আমি কাউকে চিনি না। কানের গোড়া একটা লাগাইলে না সবই চিনবি, সব শর্ত বেরোবে। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট। জো বাইডেনে খেয়ে দেয়ে কোনো কাজ নেই। আমি কোথায় যাই, কি করি, কোথায় ঘোরাঘুরি করি, এসব খবর রাখি আমেরিকার প্রেসিডেন্ট। তোমার কি হয়েছে বাবা বলো তো? কে বলেছে তোমাকে এসব কথা? এত কথার কোনো কাজ নেই। তুই কসাই বাড়ির আশেপাশে কেন ঘুরঘুর করিস সেটা বল, এবং সত্য করে বল। বাবা আমি কসাইয়ের বোনকে খুব পছন্দ করি। সি 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 সি, তোর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ওই আই বুড়ো মেয়ে ছাড়া এই এলাকায় কোনো মেয়ে বলি না পছন্দ করার মতো। বাবা আমি এ বিষয়ে তোমার সাথে পরে কথা বলছি। আমি ওই কসাই বাড়ির মেয়েকে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেব না। তোকে আমি শেষবারের মতন বলছি, এরপরে যদি ওই বাড়ির আশেপাশে ঘুরঘুর করিস না, তোর কপালে খারাপই আছে, খারাপই আছে। কি ব্যাপার ননদিনী, এখানে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা ভাবি, আমাকে একটা সত্যি কথা বলবে তুমি? কি কথা বলো? তুমি তো আমাদের পরিবারে এসেছো প্রায় 3 বছর হয়ে এলো। আচ্ছা ভাবি, তুমি কি আমার ভাইদের মধ্যে খারাপ কোনো কিছু পেয়েছো, বিশেষ করে আমার বড় ভাইয়ের মাঝে? হঠাৎ এই কথা বলছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ ভাবি বলো না, কসাই বলে কি আমার ভাইদের কোনো মন নেই? তাদের কি মন বলে কিছু নাই? আসলে তোমার ভাইদেরকে যারা কাছ থেকে দেখেনি তারা তোমার ভাইদেরকে ভয় পাবে। আমি তো এই বাড়িতে 3 বছর থেকে আছি। আমার দেখা মতে এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ তারা দুজন। তোমার ভাইদের মন নারকেলের মতো, বাইরেরটা শক্ত, ভেতরেরটা একদম মোমের মতো নরম। আর তোমার বড় ভাইজানের কথা বলছো, সে তো জীবনে কোনো দিনও আমার সাথে রাগ করেও একটা কথা বলেনি। তাহলে কসাই বলে তাদের সবাই ভয় পায় কেন? আচ্ছা ভাবি, তুমি একটু ভাইজানকে বুঝাই বলো না, কসাই ব্যবসা ছেড়ে দিতে, অন্য কোনো ব্যবসা করতে। অন্য কোনো ব্যবসা করলে তো তাকে আর কেউ কসাই বলবে না, কেউ ভয় পাবে না। আসলে কসাই পরিবারের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। এই কসাই নামটা না ঢাকলে ভালো কোনো ফ্যামিলিতে আমার বিয়ে হবে না। কে আত্মীয় করবে কসাই পরিবারের সাথে বলো? প্লিজ তুমি একটু বলো না ভাবি। কেন, আমার পরিবার কি তোমাদের সাথে আত্মীয়তা করে নাই? তোমার পরিবার করেছে, কিন্তু সবাই যে করবে তা তো না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমার নানি বলতো যে মেয়ের বেশি বয়স হলে বিয়ে হয়,
তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমাকে দেখছো না, আমি আল্লাহর কাছে যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। এই যে তোমার মতো এমন সুন্দর একটা ননদ পেয়েছি, দুলালের মতো একটা দেবর পেয়েছি, আর তোমার ভাইয়া তার তো কোনো তুলনাই নেই। সে জীবনে কোনো দিন আমার সাথে রাগও করে না, আমার একটা বকাও দেয় নাই, কিছুই করে না। আমি এখন অনেক সুখী। আচ্ছা ভাবি, তুমি এত ভালো কেন? তুমি এত লক্ষ্মী কেন বলো তো? হয়েছে, এখন চলো, তোমার ভাইদের খাবারের সময় হয়েছে, আসো। কিরে বন্ধু, এই মেয়ে ঘরের মতো সন্ধ্যা রাতে একা একা দাঁড়ায় আছোস কে? না রে দোস্ত, কিছুই না। মন খারাপ? না না শরীর না, সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক। তাহলে চলো বাইরে যাই, আড্ডা দিয়েছি। না রে দোস্ত, বাইরে যাব না। কে, তুই আবার অনশন টনশন শুরু করলি না দোস্ত? না আসলে আবার করা নিষেধ আছে বাইরে যাওয়ার জন্য। তাহলে চল বাইরে যা, আড্ডা দিয়েছি। না, বাইরে যাওয়া যাবে না। কেন? তাহলে চল নূপুরের খবর নিয়ে এসি। আর খবর আব্বার করা হুকুম, কসাই বাড়ির মেয়ের সাথে সম্পর্ক থাক দূরের কথা, বাড়ির আশেপাশে যাওয়া যাবে না। আচ্ছা দোস্ত, তুই আমাকে একটা কথা কছিন, এই কসাই বাড়ির আশেপাশে যে তুই যাস, এই কথাটা আঙ্কেলকে বলে টের পাইলো? আরে একদিন নুপুরের বড় ভাইয়ের কাছে ধরা খাইছিলাম, সেই মনে হয় আব্বার কাছে বিচার দিছে। এখন তুই বল, এখন যদি আমি বাইরে যাই তাহলে তার বাড়ির আশেপাশে যেতে মন চাবে, তাহলে আমি নুপুরের বাড়ির আশেপাশে না গিয়ে থাকি কি করে? ও, তাহলে তো ঘটনাটা খুব আগাইছে। তুই হন, তুই যেই উদ্দেশ্যে আইছিলি সেই উদ্দেশ্যটা তুই পালন করতেছিস না। তুই সৎ সাহস নেয়া নুপুরের কাছে দাঁড়াবাড়ি পারতেছ না, তাহলে তোর ভালোবাসার কথা কিভাবে কবি নুপুরের কাছে? আমি তো চেষ্টা করছি অনেকবার বলার জন্য, কিন্তু আমি যতবার বলতে গেছি ততবারই আমি পিছপা হয়ে গেছি। হন দোস্ত, আমার কাছে একটু বুদ্ধি আছে, তুই যদি হনোস তাহলে তোর নুপুরে তুই পেয়ে যাবি। কি এরকম বুদ্ধি? তুই আমাকে 500 টাকা দিবি দোস্ত, তোর কাম অন্টুর মতো হয়ে যাবে। 500 টাকায়? হ্যাঁ। কি এমন করবি যে 500 টাকায় নুপুর আমার কাছে চলে আসবে? আমি নুপুরের কাছে যাবো, নুপুরের কাছে যাই কমু যে আমার বন্ধু তোমাকে ভালোবাসে, তুমি যদি ভালো না বাসো আমার বন্ধু গলায় ফাঁস দিয়া মরে যাবো। এই কথা শোনার পরে নুপুর কি আর ঘরে থাকবো মনে করছিস? তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, কোন ব্যাপার না, তোর 500 টাকা দিব। ঠিক আছে দোস্ত, তোর কাম হয়ে গেছে, ফাইনাল, যা। আগে তো বাধা ছিল নুপুরের ভাইয়েরা, আর এখন বাধা আমার আব্বা। এত বাধার মধ্যে প্রেম ভালোবাসা হবে কি করে বল? আরে বলদা, প্রেম ভালোবাসা কি কোনো বাধা মানে? গুণীজনেরা কইছে পেট মানে না পান্তা ভাত, প্রেম মানে না ভাঙ্গা কাঠ। আয় বেটা, আড্ডা দিয়েছি। ওকে চল। ও আসছে, ওই যে জিসানের চামচা পিয়নগিরি করতে আসছে। কি ব্যাপার আপনি? আমি আপনার জন্য এখানে দাঁড়ায় আছি, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার সাথে আপনার কি জরুরি কথা? একটু ওইদিকে চলেন। না না, সমস্যা নেই, এখানেই বলেন। এখানে বলবো? হ্যাঁ বলেন, সমস্যা নেই। ভাইয়া বাসায় নেই, ভাবি রুমে টিভি দেখছে, বলেন। কিভাবে যে বলি? নিশ্চিন্তে বলেন, সমস্যা নেই। আপনি জানেন কি না তা আমি জানি না, ওই উত্তর পাড়ার গোলাম চাচার সওয়াল জিসান, ও আপনি কতটুকু ভালোবাসে তা আপনি জানেন, কিন্তু আর ভালোবাসা আপনি গ্রহণ করতেছেন না। ও কবার পারতেছে না আপনি কতটুকু ভালোবাসে, তাই ও সিদ্ধান্ত নিছে গলায় দড়ি দিব। এখন চিন্তা করেন, ও যদি গলায় দড়ি দিয়ে মরে এই দায়টা নিব কে? এখন আপনিই পারেন এই মৃত্যুর হাত থেকে ওকে বাঁচাইতে, আর ও আপনার জন্য ওই পুকুর পাড়া অপেক্ষা করতেছে। এখন বাদ বাকি আপনার হাতে, দেখেন কি করবেন। বাহ, দারুণ তো। তাহলে আমি যাই, গিয়ে দেখি ও কি অবস্থায় আছে। চলে যাবেন? এমন একটা সুখবর দিলেন, বাড়ির ভিতরে চলেন, মিষ্টি মুখ করে যাবেন, এত তাড়াহুড়ো করার কি আছে? কি বলছেন এসব? একটা মানুষ মারা যাচ্ছে আর আপনি আমাকে মিষ্টি মুখ করতে বলছেন? ওর ভালোবাসাটা আপনি বুঝলেন না ভাবি। আচ্ছা চলে যাবেন? আচ্ছা যান, গিয়ে বলবেন আমি অনেক ভালোবাসি নিয়ে আসতেছি। আচ্ছা যান। এখন আসতেছে না, আসবে।
নেন, কাজে লাগবে। টাকা টাকা দিয়ে আমি কি করব? বেকার মানুষ, আর রোজগার তো নাই, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। দড়ি কিন্তু টাকা লাগবে তো, 100 টাকায় ভালো মানের দড়ি পাবেন। নাইলনের এটা কিনেন, তাতে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নাই। নেন তো। আপনি আমার সাথে মজা করতেছেন? আপনি আমাকে নিয়ে সিনেমা করবেন, আপনার সাথে নাটক করব না, তা কি হয় নাকি? দেখুন, আমি আপনার সাথে মোটেও সিনেমা করছি না। আমি সত্যি আপনাকে আমাকে কি বলেন? বলেন, ভয় নাই, বলেন। যদি বলতে না পারেন তাহলে 100 টাকা রাখেন, গলায় ফাঁস দিন। 100 টাকার দড়ি কিনে গলায় ফাঁস দিন, তবুও ভালো। আমি আপনাকে পছন্দ করি। শুধু পছন্দ? ভালোবাসি। আচ্ছা, ভালো কথা। আমাকে বিয়ে করতে পারবেন? আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারবেন? না। না কেন? যাকে ভালোবাসেন তাকে বিয়ে করতে সমস্যা কোথায়? আসলে আমি তো বেকার। আমি আপনার ভাইদের অনেক ভয় পাই, আর আমার আব্বাকেও ভয় পাই। আচ্ছা ঠিক আছে, আগে একটা চাকরির ব্যবস্থা করেন, তারপর মন থেকে সব ভয় দূর করে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইয়েন। ততদিন পর্যন্ত আপনি আমার জন্য অপেক্ষা করতে পারবেন? ঠেকা পড়ছে আমার অপেক্ষা করতে। আমার ভাই ভাবি আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আপনি যদি আমার ভাইদেরকে ম্যানেজ করে আপনার আব্বাকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারেন, তাহলে আমাকে পাওয়ার একটা সম্ভাবনা আপনার আছে। নেন, টাকাটা ধরেন, কাজে লাগবে। নেন, দড়ি কিনতে কাজে লাগবে। দড়ি কেনার জন্য না, এটা বিয়ের অগ্রিম যৌতুক হিসেবে নিলাম। মাথা খারাপ? যৌতুক দিয়ে বিয়ে, যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। জিসান, জিসান, ছেলেটা গেল কোথায়? জিসান। জি আব্বা। ও, আমাকে ডাকছো? হ্যাঁ, তোরে ডাকছিলাম। ওই দেখতো বাবা, ওই তোর একটা চিঠি আসছিল। চিঠি? হ্যাঁ। কিসের চিঠি? ওরে দেখবি তো, পড়ে একই যা চিঠি। কি লেখছে দেখ। বাবা, আলহামদুলিল্লাহ, আমার তো চাকরি হয়ে গেছে। কি বলিস ওই যে গত মাসে আমি একটা ইন্টারভিউ দিলাম না হ্যাঁ। ব্যাংকে, ওই ব্যাংকের থেকে আমাকে জয়েনিং লেটার পাঠাইছে। যাক, আমি খুব খুশি হইলাম বাবা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোর চাকরিটা হয়েছে। আচ্ছা, ওই জয়েন করবি কবে থেকে? বাবা, এখানে 1 তারিখে, আগামী মাসের 1 তারিখে আমাকে জয়েন করতে হবে। তাই নাকি? জি জি। যাক, ভালোই হইল। শোন, এবার অফিস করবি। ওই আমি কিছু টাকা নিয়ে ওই তোর লেগে কিছু ভালো কাপড় চোপড় কিনে আনবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুই খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। যাক, আচ্ছা, ওই আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে আব্বা, ঠিক আছে। ওকে। শোনো, আজকে ফিরতে কিন্তু দেরিব। কোথাও যাবে নাকি? আরে আজকে মঙ্গলবার না, দেওহাটার গরু হাটে যাবো। ওই জায়গা থেকে গরু কিনলে একটু সুবিধা হয়। এই গাবতলি থেকে গরু কিনে পোষায় না। একা যাবে নাকি দুলালো সাথে যাবে? তোমার কি মাথা ঠিক আছে? আমি একা কোনো গেছি? দুলালে সারা গেলে হইব 10-12টা গরু। তা ইয়ে কই, নুপুর কই? নুপুর ঘরেই আছে, ডাকবো ওকে? না, ডাকা দরকার নাই। কয়দিন ধরে দেখতেছি অর্জানি কেমন অন্যমনস্ক লাগে, ঠিক মতো খায় না নাকি? মন খারাপ নাকি? না, আমারে তো কিছু বলে নাই, কিন্তু আসলে একটা কথা কি জানো, কিছু কিছু সময় মানুষের মন খারাপ হলে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করা যায় না, কাউকে বলাও যায় না, একান্ত নিজের মানুষের সঙ্গেও না। এমনিতেই যখন ইচ্ছা হবে নিজের থেকেই বলবে, এজন্য আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। কি ব্যাপার, এভাবে কি দেখছো? মনে হচ্ছে কোনোদিন আমাকে দেখোনি, আজকে প্রথম দেখতেছো? মাঝে মধ্যে তোমার জীবন বোধ দেখে আমার খুব কষ্ট হয়। মনে হয় তোমার এই প্রথম দেখলাম, তোমার খুব অপরিচিত মনে হয় মাঝে মধ্যে। তোমার এই জীবন বোধ দেখে আমি খুবই অবাক হই, নিজের খুব অসহায় লাগে। এই তোমার মতো একজন মানুষের অযোগ্য স্বামী আমি। দেখ, তুমি যে কি বলো না, আল্লাহর নাম নিয়ে হাঁটে যাও, আর দুপুরে ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। আসতে পারি ননদিনী? হ্যাঁ, আসো ভাবি। কি করছো? বসো। এই তো বই পড়ছি। জানো নূপুর, কাল থেকে খুব চিন্তায় আছি। কেন, কি হয়েছে ভাবি? তোমার 2 ভাই তো সারাদিন বাড়ির বাইরে থাকে,
বাসায় থাকি তো তুমি আর আমি। তুমি চলে গেলে এত বড় বাড়িতে আমি একা একা কিভাবে থাকবো? কি যে বলো ভাবি, আমি খুব সহজে যাব না, খুব সহজে আমার বিয়েও হবে না। তুমি নিশ্চিত থাকো। আর আমিও কোথায় যাচ্ছি না। তুমি তো জানো না কালকে রাতে আমি কেমন একটা স্বপ্ন দেখেছি। কাল রাতে আমি স্বপ্ন দেখেছি পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে এক রাজকুমার এসেছে তোমাকে বিয়ে করার জন্য, আর তোমার ভাইয়েরা ধুমধাম করে বিয়ে দিচ্ছে, আর আমি কি করছি জানো? সেই বিয়েতে দেই দেই করে নাচতেছি। তুমি মোটো এমনটা স্বপ্ন দেখোনি। তুমি আমার সাথে মজা করতেছো ভাবি? তুমিও আমার সাথে মজা করতেছো? আমার কপালে বিয়ে নাই ভাবি। শোনো, কার ভাগ্যে কি আছে সেটা কেউ বলতে পারে না। কিছু কিছু সময়ের উপরে, ভাগ্যের উপরে অনেক কিছু ছেড়ে দিতে হয়। তুমি ইচ্ছা করলেই সময়কে থমকে দিতে পারবে না, আর ইচ্ছা করলেই ভাগ্যের উপরে খবরদারি করতে পারবে না। তুমি এত কিছু জানো কিভাবে ভাবি? তোমার ভাইয়ের কাছ থেকে জেনেছি। তোমার ভাইয়ের মতো এমন একজন ভালো মানুষের সাথে থেকে আমি অনেক কিছু শিখেছি। তার মতো ভালো মানুষ আমার জীবনে আর দ্বিতীয়টা দেখিনি। তুমি চিন্তা করো না, দেখবে একদিন আমার স্বপ্ন সত্যি হবে। বুঝেছো? যেগুলি জব দিবা সেই গরুগুলি বাইরে থাকবো, আরগুলি ভিতরে রাখবো। ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার না কইছি আমার বাড়ির সামনে গুরু গুরু করবে না আবার তুমি? ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আসলে ভাই আমি যে কথা বলবো আপনি এই কথা শুনে রাগ করতে পারবেন না কিন্তু। রাগ করার মতো কথা হলে রাগ করতেই পারে, তাইলে একটা চড়ও দিতে পারে। কি করবে কও? ভাই আমার ব্যাংকে চাকরি হয়েছে। এটা তো রাগ করার কিছু দেখি না, এটা তো ভালো খবর। কিন্তু ভাইয়া আসল কথা তো এখনো বলিনি। আমি কিন্তু আগেই বলেছি আপনাকে যে আমার কথা শুনে কিন্তু আপনি রাগ করতে পারবেন না। আচ্ছা বলো। বিষয়টা হলো ভাই আমি তো নূপুরকে খুব পছন্দ করি। কি? আমি নূপুরকে বিয়ে করতে চাই। তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে এই সমস্ত কথা বলবো? এটা যদি তোমার মনের কথা হয় তুমি তোমার বাপের সাথে কথা বলো, তোমার বাপেরে বলো আমার সাথে কথা বলতে, তারপরে চিন্তা ভাবনা করবো কোন দিকে কি করা যায়। তুমি এখন যেতে পারো। ঠিক আছে চল। ভাইয়া, আসসালামু আলাইকুম। ঘটনা আমি কিছুটা জানি। ছেলেটা নূপুরকে পছন্দ করে। রাস্তায় দুদিন নূপুরের সামনাসামনি সেটা জানিয়েছে পছন্দের কথা। নূপুর রাজি হয় নাই। নূপুর বলে দিয়েছে তার ভাইয়েরা তাকে যেখানে বিয়ে দিবে সে সেখানেই বিয়েতে রাজি হবে, কিন্তু প্রেমের সম্পর্ক নাই। ভাইজান, আমার মনে হয় নূপুরেরও পছন্দ ছেলেটা। যদি এত অপছন্দ হতো তাহলে এতদিন আমাদের কাছে বিচার দিত যে একটা ছেলে তাকে বিরক্তি করে। দুলাল কিন্তু ঠিক কথাই বলছে। সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো আমার বোনের বিষয়। আমার বোনের যেহেতু পছন্দ, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় বিষয়। আর গোলাম চাচা যে আমাদের সাথে সম্বোধন করব এটার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা সেই ক্ষেত্রে আগে গেলে বা তারা আগে আসলে এটা নিয়ে বসে না থেকে আমাদেরই যাওয়া উচিত। আমি একটু চিন্তা করি, বিষয়টা দেখি কিভাবে কি করা যায়। আমাদের পক্ষে কি কথা বলা কি ঠিক হবে? ছেলেপক্ষ আসুক বিয়ের প্রস্তাব নিয়ে। আমি যতটুকু জানি ছেলেটা দেখতে শুনতে সুন্দর, শিক্ষিত, কিন্তু একটু বোকা কিচিমের। আরে বিষয় তো এইটা না। আরে এখানে নূপুরেরও তো পছন্দ অপছন্দের বিষয় আছে। ছেলে কেমন সেটাতে আমার কি? তুমি এই ব্যাপারে কিছু জানো কিনা? নূপুরের কোনো পছন্দের বিষয় আছে কিনা সেটা কিছু বলতে পারো? আমাকে কিছু বলেনি, আমি কি নূপুরকে কিছু জিজ্ঞাসা করব? ও তো আর আমাদের সামনে কিছু বলবে না, তুমি আড়ালে সেটা জিজ্ঞেস করতেই পারো। আর এতদিনে কি সে ব্যাপারে কোনো কিছু তুমি জিজ্ঞেস করো নাই বা কোনো কিছু বুঝো নাই? সেই ব্যাপারে কোনো ঘটনার জানা থাকলে সেটা বলো। হ্যাঁ, তোমার কথা তো আমি শুনলাম। তোমার আর কিছু বলার আছে? সবই তো বলছি, এখন তো আপনি বলবেন আমাদের। হ্যাঁ, তাহলে আমি কিছু বলি। তুমি কিছুদিন আগে আমার ছেলের সম্পর্কে একটা কথা বলেছিলে, ওটা কিন্তু এখনও আমি ভুলে যাইনি। তুমি আমার ছেলেকে শাসন করতে বলেছিলে, আমি করেছি। আসলে কি জানো, আমার ছেলে শিক্ষিত, ব্যাংকে চাকরি হয়েছে, দেখতে সুন্দর। আর তোমার বোন কোন দিক দিয়ে আমার ছেলের যোগ্য? তোমার বোনের কথা নাই বাদই দিলাম। এই যে তোমরা দুটো ভাই করো তো কসাইগিরি, না আছে শিক্ষা না আছে টাকা পয়সা। দেখো, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। একটা কসাই পরিবারের সাথে আমি সম্বন্ধ করতে পারবো না।
দেশে কি মেয়ে অভাব পড়ছে আমার ছেলের জন্য? চাচা কি আর বলবো আপনারে, পাত্রীপক্ষ এমনিতে সবসময় দুর্বল থাকে, আর আপনারে আর আমি কিছু বলতেও চাচ্ছি না। ঠিক আছে চাচা, আমরা আজকে তাহলে যাই। আরেকটা কথা বলে যাই, আমি যতদূর জানি আমার বোনের পিছনে আপনার ছেলে ঘুরঘুর করে, তাকে একটু সামনে রাখবেন। আমি কসাই মানুষ, আমার দয়া মায়া কম। আরেকটা কথা বলি, আপনি বলছিলেন না কসাই পেশা, আচ্ছা কসাই পেশা কি খুব খারাপ পেশা? আমরা দুই ভাই হয়তো অভাবের কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারিনি, কিন্তু এই আশেপাশের 2-4 গ্রামের মধ্যে কেউ কি আমাকে সম্পর্কে খারাপ কইতে পারবো? পারবো না। আমরা চুরি করি না, আমরা হালাল ব্যবসা করি, মাথার ঘাম পায়ে ফেলে সৎ হালালভাবে চলি। কসাই ব্যবসা খারাপ না, আমরা কসাই ব্যবসা করি দেখাই আপনাদের মতো মানুষের প্লেটে মাংস ওঠে। কোনো পেশাকে ছোট করে দেখে না স্যার, আমরা যাই। ছেলের এখন ব্যাংকে চাকরি হয়েছে, কি সুন্দর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে সুর করে। আমি কি ওই 2 পয়সার কষাইয়ের ঘরে নাকি আমি সম্বন্ধ করতে যাব? আমি কি পাগল হয়েছি? হ্যাঁ, আমি আগেই বলছিলাম এই কষাইয়ের ব্যবসা বাদ দাও, অন্য কোনো ব্যবসা করো। আজকে অন্য কোনো ব্যবসা করলে এই ঝামেলার মুখোমুখি কাউকে হতো না। কি একটা হয়েছে, কষাই পরিবার। আমি বলি কি অন্য কোনো ব্যবসা করা যায় না? টাকা থাকলে কি ব্যবসার অভাব হয়? হ ভাই, ভাবি কিন্তু ঠিক কথাই বলছে। চলেন আমরা একটা মুদির দোকান দিই। কসাইয়ের ব্যবসা নিয়ে তোমাকে সবার ভিতরে অনেক অভিযোগ, তা আমি জানি, কিন্তু কেন যে আমি এই ব্যবসা করি কাউরেই বুঝাইতে পারি না। ব্যবসা অন্য কোনো কিছু কি আমি করতে পারি না? সেই জায়গায় কি পুঁজি আমার অভাব? তাহলে কেন করি না? আমি যে কেন করি না এই কথা কাউরে বুঝাইতেও পারি না, আমি নিজে বলতেও পারি না। কি হয়েছে তোমার? এর আগে তো কোনোদিন এত মন খারাপ দেখিনি। দুলাল, নূপুর ওরা তখন অনেক ছোট। আব্বা বাজারে গোল কাঠের ব্যবসা করত, ব্যবসায় আব্বারে সরলতার সুযোগ নিয়ে নানান জনে নানান ভাবে ঠকাইতো। ব্যবসার অবস্থা এতই খারাপ যাইতেছিল, আমাকে ঠিক মতো সংসার চলে না। একবার রোজার ঈদের আগে আমরা বায়না ধরলাম যে আমাকে গরুর মাংস খাওয়াইতে হবে, সেই মাংস জানি আমরা 2-3 দিন ভইরা খাইতে পারি। আব্বা অনেক চেষ্টা করলো, কোনো জায়গার থেকে ধার দেনাও পাইলো না, টাকাও পাইলো না। ঈদের দিন সকালে দেখি মা আলু ভর্তা আর ডিম রান্না করতেছে। সেইটা দেখা দুলাল আর নূপুর বাড়ির মধ্যে কি গড়াগড়ি এক টুকরা মাংস খাওয়ার জন্য। কোনোভাবেই টাকা পয়সা না থাকায় মাংস কিনতে পারে না আব্বা। সেই গড়াগড়ি করে কান্নার দৃশ্য আমার এখনো চোখে ভাসে। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি ব্যবসা করি তাহলে আমি কষাইয়ের ব্যবসাই করুক, আমি যদি বড় হই তাহলে মাংসের ব্যবসা করুক। আব্বার ব্যবসা দিনে দিনে নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল ব্যবসা, আমাকে সংসার চলে না। তখন আব্বারে কইলাম, আব্বা চলেন আমরা মাংসের ব্যবসা করি, কষাইয়ের ব্যবসা করি। মার হাতের 2টা বালা ছিল স্বর্ণের, সেটা বেচা গরু কিনা বাজারের দোকান দিলাম, শুরু করলাম আমাকে কষাইয়ের ব্যবসা। তারপর আব্বা বলল, মা মরে গেল, কত কষ্ট করে ভাই বোন 2টারে মানুষ করলাম, অভাবে ঠিক মতো পড়াশোনা করাইতে পারি নাই, ঠিক মতো বড় করতে পারি নাই। কিন্তু যা করছে আশেপাশে অন্য মানুষ এসছে, গর্ব করে কইতে পারি আমার ভাই বোন 2টারে সোনার টুকরা বানাইছি, কোনো কিছুতে কমতে দেই নাই।
বিশ্বাস করো, সেই দিনের কথা না, সেই মাংসের অভাবের কথা, আমার ভাই বোনের গড়াগড়ি করে কান্নার কথা আমার এখনো চোখে ভাসে। দুলালের জিজ্ঞেস করে দাও, আমি এখনো বাজারে যখন দোকানে মাংস বেশি, দূর থেকে দেখি কারা আর চোখে মাংস দেখে দূরে দূরে পালায় যায়, মাংস কিনতে পারে না দেখে কাছে আসে না। আমি তাকে ডাকি, তাকে বলি আমি পেমর কোনো দিন নাই যে 1 কেজি 2 কেজি মাংস মাসে বিনা পয়সায় না মিলাই। আমি সেই দিনের কথা ভুলি নাই। এক টুকরা মাংসের জন্য আমার ভাই বুঝছে এরকম কান্নাকাটি করছে। ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও, তোমার কষাইয়ের ব্যবসা বন্ধ করতে হইব না। তুমি আমাকে মাফ করে দাও ভাইজান। এই কষাইয়ের ব্যবসার জন্য যদি আমার কোনোদিন বিয়ে না হয়, আমার কোনো আফসোস নেই ভাইজান। তুমি আমাকে মাফ করে দাও। তবু আমি অনেক গর্ব করে বলবো, আমি কষাই পরিবারের সন্তান, আমি কষাইয়ের বোন, আমি কষাই বাড়ির মেয়ে। তুমি আমাকে মাফ করে দাও ভাইজান, তুমি আমাকে মাফ করে দাও। আপনি হ্যাঁ বাবা, তুমি আমার বাড়ির থেকে আসার পরে আমি অনেক ভেবে দেখেছি। আমার একমাত্র ছেলে, মা হারা ছেলে, ওর কোনো চাহিদা কখনো আমি অপূর্ণ রাখিনি। আজকে ওর পছন্দকে যদি আমি মেনে না নিই, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। বাবাজি, তুমি কিছু মনে করো না, ওই দিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, তাই বলছিলাম আজকে তোমার বোনকে আমার ছেলের পুত্রবধূ করে ঘরে নিতে চাই। কি বলো বাবা? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। না ঠিক আছে, থাকতে না। কালে সাহেব, ঘরে চলেন, মিষ্টি মুখ করবেন। চলেন। এই তাড়াহুড়া করে চলে আসলাম বিয়ের সম্বন্ধ নিয়ে, কিন্তু মিষ্টি আনা হলো না। এটা কেমন কথা কন দেই? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে আগামী শুক্রবার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই, কি বলেন? আরে কি কন আপনি, আমাকে একমাত্র বোন, কসাই পরিবারের একমাত্র মেয়া, আমাকে একটা পরিকল্পনা আছে না, আমরা তো এটা ধুমধাম করে বড় করে করতে চাই। এই দেখো। আমাকে একটু সময় দেওয়ার লাগবে। তাহলে আমি পিছায় থাকবো কেন? হ্যাঁ, আমার তো একমাত্র ছেলে, আমিও ধুমধাম করে বিয়ে দেবো, নাকি বলেন? ঠিক আছে, আসেন, আসেন, ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন, আসেন, আপনি শরবত খেয়ে যান, আসেন, 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 আসেন। কি ব্যাপার, মুখে কিছু উপায়গুলো দিয়ে রাখছেন নাকি? মুখ বন্ধ কেন? না, আসলে আমি খুব ভয়ের মধ্যে আছি তো, তাই। সারা জীবন আমাকে এভাবেই ভয় পাবেন, বুঝছিনি তো? কসাই পরিবারের মেয়ে আমি, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু খবর আছে। কে বলেছে আমি আপনাকে ভয় পাই? আসলে আমার স্বভাবই তেমন, চুপচাপ থাকি। ও তাই? তাহলে আপনি চুপচাপ বসে থাকেন, আমি ঘুমাই। ঘুমাবো মানে? বাসর ঘরে কেউ কি ঘুমায়? চলেন ফ্যামিলি প্ল্যানিং করি। ফ্যামিলি প্ল্যানিং? হ্যাঁ আচ্ছা চলেন। ঠিক আছে, চলেন তাহলে। হানিমুনে কোথায় যাবেন বলেন? সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক। টাকা আছে? অনেক টাকা আছে। কত টাকা? 5 লাখ। এই খারাও, তুমি এখনো রান্না বান্না বসাও নাই? হ্যাঁ, আচ্ছা তুমি কখন রান্না, কখন সবাই খাইবো? আমার শরীরটা ভালো লাগছে না মা, গতকাল রাত থেকে অনেক জ্বর আসছিল, এখন অনেক জ্বর আছে, আমার একটু ডাক্তার কাছে যাওয়া দরকার। এই তোমাগো এই যুগের মাইয়া গো, একটাই বদ অভ্যাস, কিছু হইলেই খালি ডাক্তার ডাক্তার। হ্যাঁ, এই একটু জ্বর তো সবারই থাকে, ওইটা তেমন কিছু না। তাড়াতাড়ি রান্না করতে যাও, তোমার শ্বশুর আওয়ানোর সময় হইলো। আর রনি যদি তাড়াতাড়ি খাওয়ান না পায়, তাহলে ওর মাথা গরম হয়ে যায়। যাও তাড়াতাড়ি রান্না করো। আমার শরীরটা খুব খারাপ লাগছে মা, না হলে এতক্ষণ রান্না করা প্রায় শেষ হয়ে যেত। আচ্ছা মা,
আব্বা কোথায়? সকাল থেকে আব্বাকে দেখতে পাচ্ছি না। গত রাইতে ফোন আইছিল, লাবণীর শরীরটা বেশি ভালো না। মায়ের আমার 2 দিন ধরে মাথা ব্যথায় বিছনা থেকে উঠতে পারতেছে না। তোমার শ্বশুরের দেখতে গেছে। একটা মাত্র মায়া আমার, কত আদরের, তুমি কি বুঝবা? দেখো বৌমা, তোমার সাথে পেশাল পাড়ার আমার কোনো ইচ্ছা নাই। গতকালকে থেকে মায়াটার ফোন পাওয়ার পর থেকে আমার মনটা এমনিতেই ভালো নাই। একবার যদি মায়াটার নিজের চোখে দেখতে পারতাম। তুমি এসবের কি বুঝবা? আমি পরের মেয়ে হলো এখন আপনাদের বাড়ির বউ। আপনারা অযথাই আমাকে পর ভাবেন। সকাল থেকে রাত অবধি আমি তো সব কাজই করি, তবুও কোনোদিন কোনো অযত্ন করেছি আপনাদের আমি? যখন যেটা বলেন মুখ বুঝে সব কাজ করে দিই। কি হলো? খাম্বার মতো খাড়া রইল কেন? যাও তাড়াতাড়ি হাত চালাও। ওই তো কইতে না কইতে আয় পড়ছে। কি গো, কেমন দেখলেন লাবণী রে? আমার মেয়ে সুস্থ আছে তো? কন্যাকে কিছু কথা কন্যাকে তোমার বকবকানি শেষ হলে তো বলবো, আগে তোমার বকবকানি শেষ করো, তারপর নাই বলি। হ্যাঁ, আমি কিছু কইলেই তো বকবকানি মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি কিছুই কমু না। লাবণী ভালোই আছে, টেনশন করার কোনো কারণ নেই। ও যাক, আল্লাহ আল্লাহ তারে ভালো লাগছে। আপনি ঘরে যান, আমি আইতাছি। যান। ও বৌমা, কিছু বলবা? আব্বা, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। গত রাত থেকে জ্বর, একটু ডাক্তার দেখানো দরকার ছিল। যদি আমার কিছু টাকা দিতেন। আসলে কি বৌমা, এখন সিজনটাই ভালো না। এই গরম আর শীতের মাঝখানে মানুষের জ্বর লেগেই থাকে। আর ওই তুমি তখন ডাক্তার দেখাইতে চাচ্ছ, দেখাবা। আমি লাবণীর বাড়িতে গেছিলাম সকালবেলা, ওখান থেকে আসা যাওয়াতে অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। আমার কাছে এখন একটা টাকাও নেই। ঠিক আছে, 2-1 দিনের ভিতর তোমার কিছু টাকা দেবানি। এই অভাবের সময় ডাক্তারের কাছে যেয়ে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই। তাতে ভালো রনির কমুনি ওই বাজার থেকে যায় কয়টা প্যারাসিটামল কিনাই না দিতে, তাতেই হয়ে যাইব। 3 মাস ধরে জিসান টাকা পয়সা পাঠায় না, সংসার যে কেমনে চলে। শোনো, তোমারে ফোন দিলে তুমি জিসান রে কইবা এবার যেন কিছু বেশি করে টাকা পয়সা পাঠায়। ওনার তো 3 মাস ধরে বেতন বন্ধ, কোম্পানিতেও কাজ কম, তবুও তো কিছুদিন আগে 30,000 টাকা পাঠাইলো। আরে 30,000 টাকা খরচ করতে কি সময় লাগে? হ্যাঁ, তুমি কি মনে করো যে জিসান টাকা পাঠায় সেই টাকা আমরা বাতাসে উড়াই ফেলাই? তুমি যদি তাই মনে করো তাইলে এখন থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে কইও। আপনি এসব কি বলেন মা? আমি কেন এসব মনে করতে যাব? এই সংসার কি হয় না হয় আমি ভুল করে আপনার ছেলেকে কিছু বলি না। এর কথা ওর কাছে বলবো, একজনের কথা আরেকজনের কাছে বলবো, এরকম শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। থাক, আমার টাকা লাগবে না। একটু জ্বর তো, এমনিতেই সেরে যাবে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? বৌমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? না পারি না। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা? দারোগা কোথাকার। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি রে ভাই, কোনো রকম। তোমার পড়ালেখা কেমন চলছে? আগে তো মাঝে মাঝে আসতে, এখন তো ভাবিকে ভুলেই গেছো। এখন তো আসুই না। ভুলিনি ভাবি, স্কুল কোচিং লেখাপড়া নিয়েই দিন কেটে যায়। ভাবি, মা আপনাকে এটা দেওয়ার জন্য পাঠিয়েছে, নেন। আপনার জ্বর নাকি? হ্যাঁ, একটু একটু জ্বর। তাহলে এখনই একটি খেয়ে নেন। তাহলে আসি ভাবি। ঠিক আছে, আবার এসো ভাই, মন দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে? আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, আপনার যে একটা বাইকের কথা বললাম, তো কি করলেন আপনি? এলাকায় তো আমার প্রেস্টিজ থাকতেছে না একটা বাইক ছাড়া।
ওরে আমার লাট সাহেব নে, তা কি করেন না আপনি যে বাইক ছাড়া আপনার প্রেস্টিজ থাকতেছে না? এই, খবরদার আমার পোলার লগে আপনি এরকম করে কথা বলবেন না। একটা বাইকই তো চাইছে, কিনা দিলেই পারে। আচ্ছা আমি কি ওরে কিডনি বিক্রি করে বাইক কিনে দেবো? 3-4 মাস ধরে জিসানে টাকা পাঠায় না। এর আগে ওর পিছনে কতগুলো টাকা নষ্ট করছি। ও যে জুয়া খেলে লাখ লাখ টাকা ঋণ করেছিল, জিসানের পাঠানোর টাকা দিয়ে তো ওই সে ঋণ শোধ করলাম। ওরে বাজারে একটা দোকান করে দিলাম, সেইটাও রাখি খাইতে পারলো না, এখন ছুটছে বাইকের পিছনে। আব্বা, আমি ওই রানাদের সাথে মাটির ব্যবসা করব। তুমি বাইক কিনে না দেন, অন্তত আমাকে ব্যবসা করার জন্য হলে কিছু টাকা দেন। ব্যবসার লাভের টাকা দিয়ে আমি বাইক নিজেই কিনে নেব না। আচ্ছা দেখি জিসানের সাথে কথা বলি, ও যদি টাকা পাঠায় তাহলে একটা ব্যবস্থা হবে না। ঠিক আছে, তাহলে আপনি ভাইয়ের সাথে কথা বলেন। ভাইয়ের সাথে কেমনি কথা কমু? হ্যাঁ, ভাই তো ফোন দিলে ফোন ধরে না। আজ কয় মাস ধরে ভাইয়ের লগে কোনো যোগাযোগ নাই। তোমাদের ফোন না হয় ধরে না, ভাবির সাথে তো নিশ্চয়ই কথা হয়। ভাবির সাথে কথা হইলে কি আমাকে কইব? হ্যাঁ, যে ভাবির সাথে কথা হয় সেই কথা তো ভাবি কইব না। আচ্ছা এবার থামো তো, আমার খুব ক্ষুধা লাগছে, বৌমাকে খাবার দিতে বলো। হ্যাঁ মা, আমারও খিদে লাগছে, বাবুকে বলো খাবার দিতে। বৌমা, বৌমা, এই খাওয়ান বারো তো। বউ, মা, ও মা, মা, এই দেখো তোর নাম নিতে নিতে তুই এসে গেছিস। কেমন ভালোই আছো হলো। বাবা তোমরা? আছি ভালো আছো? বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আছি ভালোই। মা, তুমি কেমন আছো মা? কত বছর তোমাকে দেখি না। সাদিয়া কোথায়, রনি কোথায়? ওদের দেখছি না। বৌমা ঘরে আছে আর রনি বাজারে গেছে। এই বৌমা, বৌমা দেখো কে এসেছে। আসতেছে আসতেছে। কেমন আছো তুমি? কি রে বাজান, কাউরে কিছু না জানে হঠাৎ করে চলে আইলি। তুমি একটু চুপ থাকো তো, ছেলেটাই মাত্র আসলো, সব কথা পরে শোনা যাবে। আগে ওরা ঘরে যান, নিয়ে যাও। এই বৌমা, ওদের ভিতরে নিয়ে যাও, ওরা কিছু খেতে দাও, ছেলেটার মুখটা শুকাই গেছে। বাবা ওই আমি একটু বাজারে যাচ্ছি, কিছু মাছ মাংস নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা বাবা। যা বাজান, ঘরে যা। ভাইয়া, তুমি কখন আসলা? এই তো আসলাম মাত্র। তুমি আসবে আগে আমাকে বলবে না? আগে বললো তো আমি এয়ারপোর্ট থেকে নিয়েতে আসতে পারতাম। আসলে আমি আসছি ঠিকঠাক মতো। এটা তুই কেমন আছিস ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাইয়া তুমি ঘরে যাও। হব, তুমি ওরে ঘরে নিয়ে যাও। যা ঠিক বাজান, আছে, ঠিক আছে, ঘরে যা। ঠিক আছে। কি ব্যাপার মা, ভাইয়া হঠাৎ এভাবে চলে আসলো? তুমি কিছু জানো নাকি? কি কস? আমি কেমনে জানু? এর আগে কইছিল যে ছুটিতে বাড়িতে আইব, মনে হয় ছুটি পাইছে হঠাৎ করে, তাই কাউরে কিছু করার সময়ই পায় নাই। মা, ভাইয়া কিন্তু আইছে, এবার কিন্তু আমার বাইকটা যে কোনো মতে হোক আমার নিয়ে দিতে হবে। আহা, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না, তোর মা না, তোর মনের আশা সব আমি পূরণ করবো। মাত্র তো আইলো, তুই একটা 3-4 কি আনছে না আনছে, টাকা পয়সা কদ্দুর আছে না আছে সব জানি আগে। তুমি থাকতে আমার কোনো চিন্তা নাই। যাই একটু বাজার দিকে ঘুরে আসি, তুমি ভাবিরি নিয়ে ভাইয়ের জন্য কিছু ভালো মন্দ রান্না করো। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা যাই। কি ব্যাপার, তোমাকে দেখতেছি কাজই করতেছো, আমার পাশে বসার মতো একটু সময় হয় না তোমার? কি করব বলেন, বাড়ির সব কাজ তো এক হাতেই করতে হয়। কেবলই রান্না শেষ করলাম, চলেন খাবেন। তোমাকে এত কাহিল দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? বসো তো এখানে। সে কি, তোমার তো অনেক জ্বর, কবে থেকে? মেডিসিন খেয়েছো কিছু? বাদ দেন তো, সামান্য জ্বর, এমনি ঠিক হয়ে যাবে। তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কি যে বলেন, আপনার কাছে লুকানোর মতো কিছু আছে নাকি? আমার প্যারাসিটামল খেয়েছি, এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। কি কথা? গত 1 সপ্তাহ ধরে আপনি যোগাযোগ বন্ধ রেখেছেন, আপনাকে কল দিয়েছি
কিন্তু আপনার ফোন বন্ধ পেয়েছি। আবার হঠাৎ করে বাড়িতে চলে আসলেন, কিন্তু কেন, কি হয়েছে? আসলে আমাদের কোম্পানিতে বেশ কিছুদিন যাবতীয় সমস্যা হচ্ছিল, কোম্পানিতে কাজ নেই, 3 মাসে বেতন দেয়নি, পিছনে 2 মাস 5 মাসে বেতন না দিয়ে হঠাৎ করে টিকিট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল। তাহলে কিছুদিন আগে 30,000 টাকা পাঠিয়েছিলেন কিভাবে? টুকটাক করে বাইরে কিছু কাজ করছিলাম, একদিন হঠাৎ আব্বা ফোন দিল, বলল যে মা নাকি অসুস্থ, টাকার জন্য হসপিটাল নিতে পারতেছে না। তাই কিছু আমার কাছে ছিল আর ধার করছিলাম কিছু, এই মিলিয়ে 30,000 টাকা পাঠাইছিলাম। মা অসুস্থ, টাকার জন্য হাসপাতালে নিতে পারছে না, এটা বলছিল কি? হ্যাঁ, তাই তো বললো আব্বা। আচ্ছা বাদ দেন, দেখেন দেশে কিছু একটা করতে পারেন কিনা। একদম খালি হাতে আসছি, তোমার জন্য কিছু আনতে পারি নাই, পরিবারের জন্য কিছু আনতে পারি নাই। দেখি আব্বার সাথে কথা বলে ব্যাংকে টাকা পয়সা কিছু আছে কিনা। 4 বছরতেও কম টাকা পাঠাই নাই, দেখি দেশেই কিছু একটা করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আপনি আগে আসেন, খেতে চলেন, আসেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা আসেন। খা বাবা, এই যে মাছ খা। 4টা বছর আমগো থেকে দূরে থাকছস, খা, আমার সামনে বইয়ে খা। আচ্ছা, ওই রনি, তোর দোকানের খবর কি? ওর দোকানের কথা কইস না বাবা, ওদের দেখলে দোকানদারি হবে না, সব শেষ করে দিছে। ওর বলে ভালো লাগে না। হ্যাঁ, এইসব কথা তো পরেও কন যাবো। হ্যাঁ, পোলা ডাইছে এতদিন পর খাইতে বইছে, খা বাবা খা, তুই মন দিয়া খা, মন বই রাখা। আচ্ছা, তোমরাও খেতে বসতো আমাদের সাথে, একসাথে খাইতাম। বসমু রে বাবা বসমু, তোর আগে খা, আমি আর বৌমা পরে খাবো। আমার ছোট বোনরা দেখি না কতদিন হলো। ছোট বোন লাবণীর কি অবস্থা? ওরা খুব ভালো আছে বাবা। লাবণীর জামাই রড সিমেন্টের দোকান দিছে, অনেক বড়। হ্যাঁ, তোর কথা বলছি, তুই যাইছিস, ওরা কালকে আগামীকাল আসবে তোরে দেখার জন্য। আসুক, অনেকদিন যাবত দেখি না হ্যাঁ। ছোট বোনটারে। খা খা, ওই করো, ওর একটু মাংস দাও না, ধরো ধরো ধরো, একটু মাংস দাও। থাকে বিদেশে কি খায় না খায়। আমার এই বদমাস বন্ধু দুটো গেল কই? ওদের তো খুঁজতেছি, পাই না। কিরে বন্ধু, আমি তো তোদেরকে খুঁজতেছি, আর তুই এদিকে বসে আছিস কে? আগে চল, ওই সেন্টার দোকানে যা, 1 কাপ স্পেশাল ভাবে চা খামু, আমার মাথা ঠিক হবে। আরে চা খামু, আর কত কি খামু? শুনলাম তোর নাকি বড় ভাই আছে দেশে, হ্যাঁ, একবারে আইছে নাকি আবার চলে যাবো? সেই ব্যাপারে আমার এখন কোনো কথা হয় নাই। ভাইয়া যে কখন ডলার ভাঙবে আর কখন যে আমার স্বপ্নের বাইকটা কিনবো, আমি আছি সেই চিন্তায়। ওহ ম্যান, মাথাটা পুরাই নষ্ট। আগে চল চা খাই। বন্ধু, তোরই হলো রাজকপাল, বুঝছিস? তোর মতো একটা বড় ভাই যদি আমাদের থাকলো নি, তাহলে আমরাও ঘুরলাম নি, এই তোর মতো হওয়ার মতো, বুঝছিস? আমার বড় ভাই নাই, আমরা ঘুরবেন নিতে পারি না। আগে চল, এইসব কথা পরে বাদ দে। তার নিকে আমরা হাওয়াই খাই, হাওয়া মে উড়তা যায়, ওরে বন্ধু এখন ওলা যে বাড়িতে রাত্রি মেরে বই দিল, কোনো কথা কয় না, টাকা পয়সা কদ্দুর আনছে কি আনছে, দুনিয়ার দেনা পাওনা দোকানে পায়, কিছুই তো কই যাচ্ছে না, টাকা পয়সাও বাইর করতেছে না, তুই কিছু কর না। আমি তো ওইটাই ভাবতেছি, এখন ওর থেকে যদি কিছু না কথা বলে আমাদের সাথে, আমি তো ডাইরেক্ট বলি, তা কি কেমন দেখা যায় বলো দেই? আচ্ছা একটা কাজ করি, ওরে ডাকি। ওই জিসান, জিসান কই রে বাবা, এদিকে। জি আপা, ডাকছেন আমারে, কিছু বলবেন? বয় এখন। ওই তোর মা একটু কথা কবে তোর সাথে, কই ক? আমি এখন ওইটা হ্যাঁ ডাকছি এই জন্য, তুই তো অনেক দিন ধরে আসলি, কই ভালো মন্দ তো কিছু করলি না বাবা। টাকা পয়সা কি দেখি আনছিস, দোকানে তো দুনিয়ার বাকি হয়ে রয়েছে, তুই আসলি টাকাটা দেবো, ওকে কথা দিছি, কই টাকা পয়সা আছে তোর কাছে? আব্বা, আপনি তো জানেনই, গত 3 মাস যাবত আমার কোনো বেতন দেয় নাই, কোম্পানিতে কাজ নেই। হঠাৎ করে কোম্পানি থেকে একটা টিকিট ধরিয়ে দিয়ে বললো দেশে চলে যেতে, কারোর জন্য কিছু আনতে পারিনি, আসছি খালি হাতে। ভাবছি দেশে আসছি, এখন একটা ব্যবসা বাণিজ্য করবোই। ব্যবসা করবি? তোর কাছে বলে টাকা নাই, তুই ব্যবসা করবি কি দিয়ে? কেন আব্বা,
আমি যে গত 4 বছরে 25 লক্ষ টাকা বাড়াইলাম, সেখান থেকে আমার কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো। যে সময় যে টাকা পাঠাইছিস সেই টাকার সাথে সাথে খরচ হয়ে গেছে, এখন কোনো টাকা আছে নাকি? এটা আপনি কি বলেন আব্বা? গত 4 বছরে আমি 25 লক্ষ টাকা পাঠাইছি, সব টাকা শেষ করে ফেলেছেন। এই তোর বোনের বিয়ে দিলাম, সেখানে 5 লক্ষ টাকা লাগলো। তোর বোনের জামাই একটা দোকান দিবে রড সিমেন্টের, আমার কাছে চাইয়ে বসলো 2 লক্ষ টাকা, আমি তো না দিয়ে পারি না, এখানে 2 লক্ষ টাকা দিলাম। তোর ভাইরে দিয়ে দিলাম, দোকানের জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা গেছে। এরপরে টাকাটা থাকে কোথায় তুই বল? তার মানে কোনো টাকাই নেই আপনার অ্যাকাউন্টে? তুই কি আমাকে কাছে টাকার হিসাব চাস? না মা, আমি হিসাব চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি। রনি ক্রিকেট খেলায় বাজি ধরে 6 লাখ টাকা হারছে, সেই টাকা আমরা শোধ করছি। কেন? তোরেও তো আমরা জমি বেচা বিদেশে পাঠাইছি, তাইলে রনির বিপদ এখন আমার পাশে দাঁড়ান দরকার না? আমি ভাবছিলাম তুই কিছু টাকা পাঠাইলে রনির আর একটা ব্যবসা ধরাই দেবো, সেই টাকা তো তুই পাঠাইলি না, কেননা তুই 3 মাস ধরে কোনো টাকাই পাঠাইস না। এই সংসারটা কিভাবে চালাইতে হয় সেটা আমি জানি, অনেক কষ্ট করে এই 3 মাস চালাইছি। আচ্ছা তুই বৌমাকে জিজ্ঞেস করে দেখ, তুই টাকা পাঠাইস নাই, তাই বলে কি আমি তারে কোনো অভাবে রেখেছি? রাখি নেই। জিজ্ঞেস করার দরকার নেই আব্বা, সামান্য জ্বরের ওষুধ বাসার বাসার লোক দিয়ে বাজার থেকে এনে খাইতে হয়, সেই জায়গাতে আমার বউ কতটা যত্নে আছে। তুই কি কইতে চাইতেছ যে তোর বউরে আমরা অভাব অনটন রাখছি? হ্যাঁ, তুই এই কথা কইতে পারলি? বউয়ের কথা বাদ দাও মা, সে তো পরের মেয়ে, আমি তো তোমাদের নিজেদের সন্তান। আমার জন্য তোমরা কি করলা? আমি এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি, সেই টাকা পয়সা তোমরা যেদিক মনে হয় সেদিক খরচ করছো। ছোট ভাইয়ের জুয়া খেলার টাকা খরচ করাইছো, আমার ভবিষ্যতের কথা তোমরা একবারও চিন্তা করলা না? তোমরা এই কাজটা কিভাবে করতে পারলা? ঠিক আছে আব্বা, আপনারা যেটা ভালো মনে করছেন সেটাই করছেন, আমি আর কি বলবো। দেশে যখন একবার চলে আইছি, কিছু না কিছু কাজের ব্যবস্থা করেই নিতে পারবো। আপনাদের ঘাড়ের বোঝা হয়ে থাকবো না। হইলো তো? আমি কইছিলাম না এমন একটা কিছু হইব, আর হইলো তো? চুপ থাকবে তুমি। বাড়িতে এত কিছু হয়ে গেল, আব্বা টাকা পয়সাগুলো এইভাবে খরচ করে ফেললো, তুমি আমাকে কিছু জানাইলে না। তখন আপনাকে বললে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিতেন, না তো আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতেন, তাতে আমি বাড়ির সবার কাছে শত্রু হয়ে যাইতাম। আজকে আপনাকে একটা কথা বলি, রনি ভাইও না অনেক টাকা নষ্ট করছে। আব্বা যদিও মাঝে মাঝে একটু শাসন করতো, কিন্তু মা তো কিছুই বলতো না। মার কাছে কিছু বললে মা উল্টারা ঝগড়া করতে আসতো আমার সাথে। তবুও তুমি যদি আমাকে একটাবার আভাস দিতা যে বাড়িতে এইভাবে টাকা পয়সাগুলো খরচ হচ্ছে, তাহলে তো আজ আমাকে এভাবে নিঃস্ব হতে হতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে, এখন আর বলে কি হবে। তাহলে এখন কি করবেন ভাবছেন কিছু? ভেবেছিলাম বাজারে একটা দোকান দিব, কিন্তু তা তো আর হচ্ছে না। দেখি কোথাও কোনো চাকরি পাই কিনা। টেনশন করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ কোনো একটা ব্যবস্থা করিয়ে দিবেন। তোমার মতো একটা লক্ষ্মী বউ যার ঘরে আছে, তার আবার এত চিন্তা কিসের? চলেন আমাদের বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসি। যেতে তো মন চাই, এতদিন পর শ্বশুর বাড়িতে যাবো, হাতে তো টাকা পয়সা নাই, খালি হাতে যাই কি করে? কয়েকটা দিন যাক, তারপর যাবো না। আচ্ছা, আপনার যা ভালো মনে করবেন তাই হবে। যার ভরসায় ছিলাম সেই দেশে খালি হাতে ফেললো। এই ইট ভাটার ভাড়া দিয়া আর ওই ধান বেচা পয়সা দিয়ে 5 জন মানুষের সংসার চলবে? চলবে না। ও কইলো আর তুমি বিশ্বাস করলা? ও যে খালি হাতে দেশে ফিরছে এই কথা কইলেই আমি বিশ্বাস করবো? এটা আমি বিশ্বাস করি না। দেখো, কিষান কিন্তু মিথ্যে কথা বলে না। মিশা কথাই সাদে কয়, আর ওই বোর বুদ্ধিতে কয়। মা, ভাইয়ের সাথে কথা বললাম, ভাই যা বললো সব সত্যি নাকি? ভাই নাকি একদম খালি হাতে আসছে, তাহলে এখন আমার বাইকের কি হবে? তার বাইক ঠিক মতন বাজার সদাই করার টাকা নাই, আর উনি বাইক নিয়ে আসে। ভাইয়া যে খালি হাতে বিদেশ থেকে আসবে সেটা আমার বিশ্বাস হয় না। 4 বছর বিদেশ করার পর কেউ খালি হাতে দেশে আসে নাকি?
দেখো নিজে নিজে আবার কোনো অন্য কোনো ব্যবসা করার জন্য ফন্দি করতেছে নাকি? আমিও তোর বাপের এই কথাই কইতেছিলাম। আচ্ছা তোরা মা ছেলে একবার একটু থাম তো। এবার তুই নিজের চেষ্টায় কিছু কর, যা তোর রুমে যা। আমি একটা কথা শুনে যা, এতদিন তোর জন্য আমি করেছি, আমার পক্ষে আর সম্ভব না, যা। ও বাপ, তুই কি বাজারে যাইতেছস? হ্যাঁ মা, কিছু বলবা? হ বাজান, ঘরে তো কিছুই নাই, অনেক সময় বাজার সদাই করে নিয়ে আহিস। আমি বাজার করব? কেন, তুই বাজার করলে কি তোর সম্মান যাইব গা? মা তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি বিদেশ থেকে একেবারে খালি হাতে আসছি, বাজার করার মতো আমার কাছে কোনো টাকা নেই। বুঝছি তো, কোথাকার পানি যে কোথায় গড়ায় আমি সবই বুঝছি। কি হয়েছে? দাও বাজারের ব্যাগটা আমারে দাও, বাজার কিনে আসি, কালকের ব্যাপার কালকে দেখা যাবে। কোনো দরকার না থাকলে বাজারে না গেলে কি হয় না? আপনার কাছে তো কোনো টাকা পয়সা নাই, বাজারে গেলে বন্ধু বান্ধবদের পিছনে খরচ করতে হবে, কই পাবেন টাকা আপনি? বাজারে যদি না যাই, বাইরে যদি না যাই আমি, তাহলে আমার তো একটা কাজের খুব দরকার, আমি কাজ কিভাবে পাবো? কিরে দোস্ত, তোর দেখাই পাওয়া যায় না। তোর শুনলাম তোর বড় ভাই নাকি দেশে আসছে, এই কারণে কি আমাদের ভুলে গেলি নাকি আরন ভাই পেয়া পাংখা হয়ে ঘুরতেছি? টিটকারি মারিস তাই না? এরনি একবার মুখ দিয়ে যা বলে তা কিন্তু করে দেখাই। আরে দোস্ত, তোর নতুন বাইক করে না আমাদের একটু ঘুরে দেখাস, সারা গ্রাম ঘুরাবি। তোরা যে আমার কেমন বন্ধু তা আমি তোদের কথার ধরন থেকে বুঝতে পারছি। কবিরের দোকানে এক কাপ রম চা আর একটা সিগারেটের জন্য বসে থাকতি, এখন আমার মনে হচ্ছে সেটা তোদের না খাওয়াইয়া রাস্তার কুকুরে খাওয়াইতাম, তাহলে এতদিন আমার কাজে আসতো, অন্তত তোদের মতো বেমানি করতো না। দোস্ত লাস্টে রাস্তার কুত্তার হাত আমাকে তুলনা করলা, তুই কোনো কথা বললা? বন্ধু বান্ধব থাক ছোড়া। এই এই বন্ধু 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 এই রাগ করলে না, কেউ রাগ করতে? এই দোস্ত হে আসো আড্ডা দে। বন্ধু রাগ করছে? তোর এইভাবে বলা লাগবো কেন? আরে আমি তো খারাপ কিছু বলিনি। তো এইভাবে মুখের সামনে বলা লাগবো তোর? আরে বন্ধু, আমি তো খারাপ কিচ্ছু বলি নাই, যা বাস্তব সেটাই বলছি। কিরে জিসান নাকি? আরে বন্ধু, জীবন নাকি? কবে আসলি দেশ থেকে? এই 10 থেকে 12 দিন হলো আসলাম। তো কি অবস্থা তোর? আমি গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করতেছি, মোটামুটি ভালোই চলছে। তুই কি একবার আসছিস না ছুটিতে? না রে দোস্ত, কোম্পানিতে কাজ নাই, 3 মাসে বেতন না দিয়েই দেশে পাঠিয়ে দিয়েছে। দেশে আসলাম, দেশে এসে দেখি বাবা মা আমাকে আরো নিঃস্ব বানিয়ে দিয়েছে, যত টাকা পয়সা পাঠাইলাম দেশে কিছু নাই। তোর কথা আমি বুঝতে পারছি, রনির কথা আমি শুনতে পারছি, সে উল্টা পাল্টা চলাফেরা করে। তা তুই কি করবি ভাবছিস? চাকরি করার ছাড়া আমার কোনো উপায় নাই বন্ধু। কোথায় যাব, কি করব, কোথায় কি কাজ করব? ফ্যাক্টরিতে চাকরি করবি, বেতন ভালোই পাবি। দিবি আমাকে একটা চাকরি? স্কুল জীবনে তোর টিফিন আমাকে ভাগ করে খাওয়াতি, আরো কত কিছু করতে আমার জন্য। আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না, এখন যদি তোর জন্য আমি একটু কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্যই মনে করব। আরে ধুর, কি বলিস? আগে বাসায় যাই, তোর ভাবির সাথে কথা বলি, তোকে জানাবো। আর তাছাড়া এই মুহূর্তে আমার একটা চাকরি খুবই দরকার। চাকরি তো ইনশাল্লাহ একটা হবে, চল আমরা বাজারে গিয়ে চা খাই। ঠিক আছে, চল। হ্যালো, হ্যাঁ দোস্ত, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। কে ফোন করেছিল? সৌদি আরব থেকে আমার রুমমেট ফোন করেছিল, আমাদের কোম্পানির ম্যানেজার নাকি আমার সাথে কথা বলতে চাই। কি করবেন তাহলে, কিছু চিন্তা করছেন? সকালে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে নাকি গাজীপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি করে, ওখানে নাকি ভালো একটা বেতন পাওয়া যাবে, একটা জব করা যাবে ওখানে। হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে।
গাজীপুর চলে যাবেন, বেতন পাওয়ার আগ পর্যন্ত আমি কি করব, কোথায় থাকবো, কি খাবো, সেটাই তো ভাবছি। তুমি আগে যেভাবে থাকতে সেভাবেই থাকবে। আচ্ছা, মা আপনাকে একটা কথা বলতে বলছে, কিভাবে যে বলি বুঝতে পারছি না। মা কি কথা বলতে বলছে বলো তো? কাল থেকে তারা আমাদের আলাদা খেতে বলছে, যেহেতু আপনি বাজার সদাই করতে পারেন না, তাদের কোনো টাকা পয়সাও দিতে পারেন না, তারা বলছে আমাদের আর খাওয়াতে পারবে না। মা এই কথা বলেছে? বাবা কি জানে? জানে। মা যখন কথাটা বলছিল আব্বা তখন পাশেই ছিল। আপনি চিন্তা করেন না, আমি সব ধরনের কষ্ট করতে রাজি আছি। আপনার একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি কালই আমাকে আমার বাবার বাড়ি রেখে আসেন, তারপর আপনি গাজীপুর যেয়ে চাকরিতে জয়েন করেন। বেতন টেতন পাইয়া আপনি আমাকে নিয়ে যেন আপনার কাছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমান নেই? না এখনো ঘুমাই নাই। কি হয়েছে? স্বার্থের এই দুনিয়ায় আপন মানুষ যখন পর হয়ে যায় তখন আর কিছু ভালো লাগে না। আসলে তুমি যেই ফ্যামিলির মেয়ে সেই অনুযায়ী এই ফ্যামিলিতে তোমাকে আমি সেই মর্যাদা দিতে পারিনি। কেন? আমি তো ভালোই আছি। কোনো দিন কি আমি কোনো কিছু নিয়ে আপনার কাছে কোনো অভিযোগ করেছি? আপনি আমাকে মনে প্রাণে ভালোবাসেন, এর থেকে বড় প্রাপ্তি আমার আর কি হতে পারে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ওকে রাখছি তাহলে। কে ফোন করছিল? আমাদের কোম্পানির ম্যানেজার ফোন করেছিল, অ্যাকাউন্ট নাম্বার চাইলো। আমি যে কোম্পানিতে ছিলাম বিশাল বড় একটা সাইট পাইছে, এখন ওই কোম্পানিতে আমাকে বলছে আমার বাংলাদেশে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। আমাকে 3 মাসের বকেয়া বিল সহ অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে এবং 1 সপ্তাহের মধ্যে আমাকে সৌদি আরব যেতে বলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ সবসময় আমাদের সাথে আছে। একটা কথা বলবো, রাখবা? বলেন। আগামীকাল সকালে আমি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে আসব এবং আমার ফ্লাইটের টিকিট কনফার্ম না হওয়া পর্যন্ত ওখানেই থাকবো এবং আমি যাবার আগে তোমার যাবতীয় ভরণ পোষণের খরচ আমি তোমাকে দিয়ে যাব। যতদিন পর্যন্ত নতুন একটা জায়গা জমি কিনে বাড়ি না করি ততদিন পর্যন্ত তুমি তোমার বাবার বাড়িতে থাকবা। কিন্তু আমি তোমাকে এই বাড়িতে রেখে যাওয়ার মতো কোনো ভরসা পাচ্ছি না। আমি এই বাড়ি থেকে একবার চলে গেলে এই বাড়িতে আমি আর কখনো ফিরে আসবো না। আচ্ছা, আপনার মুখের উপর কথা বলার সাহস আমার কোনোদিনও ছিল না, এখনো নাই। আপনি যা ভালো মনে করবেন তাই করেন। আমি জানি আপনি যা করবেন আমাদের ভালোর জন্যই করবেন। চলো। জিসান, কিরে তুই কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি বাবা, হয়তো কোনো দিনও আমার এই বাড়িতে আর ফিরে আসা হবে না। তোমরা আমার জন্য অনেক কিছু করছো, কোনোদিনও এই ঋণ আমি শোধ করতে পারবো না। দেখ বাবা, তোকে আলাদা খেতে বলেছি কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি। কি গো বৌমা, তোমার শাশুড়ি কি তোমাকে আলাদা হওয়ার কথা বলেছে নাকি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে? না, সেটা বলেনি। তাহলে আসলে পূর্বার জীবন কতটা যে কষ্টের, যারা প্রবাসে কাটায় দিন তারাই জানে পূর্বার জীবনটা কতটা কষ্টের। আসলে আব্বা, বাড়ির মানুষই যখন পর হয়ে যায় তখন সে এক বাড়িতে থাকা না থাকা একই কথা।